দর্শক আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে কথা বলার চেষ্টা করি আপনার দৈনন্দিন প্রয়োজনীয় যে তথ্যগুলো দরকার হয় সেটি যাতে ঘরে বসে আপনি পান। আপনার শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, আইনগত সমস্যা থেকে শুরু করে নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি একজন বিশেষজ্ঞ অতিথির মাধ্যমে। এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এর মধ্যেই আপনারা জেনেছেন দেশে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি তার নির্বাচনী প্রচারণার সবচেয়ে বেশি গুরুত্ব যে বিষয়টিতে দিয়েছেন সেটি হলো তিনি নির্বাচিত হলে প্রথম দিনেই তিনি দেশ থেকে রেকর্ড সংখ্যক, কেউ কেউ বলছেন সেটি 15 মিলিয়ন, অর্থাৎ 15 মিলিয়ন অবৈধ অভিবাসীকে তিনি দেশ থেকে গণবিতরণ করবেন। এবং এই আতঙ্কটি আসলে মানুষের মনে ঢুকে গিয়েছে যে তিনি আসলে কি করতে যাচ্ছেন, কিভাবে করবেন। এনবিসি নিউজ সেটি তারা আজকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম দিনে অর্থাৎ দায়িত্ব নেওয়ার প্রথম দিনে 20 জানুয়ারি 2025 সালে তিনি 5টি এক্সিকিউটিভ অর্ডার দেবেন এই গণবিতরণ নিয়ে, অর্থাৎ কিভাবে তিনি করবেন, কোন কোন সংস্থাকে ব্যবহার করবেন, সেসব বিষয়গুলো তো আছেই। এবং এই আলোচনাটি আসলে বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন জায়গাতেই আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে গণবিতরণ কর্মসূচি করবেন সেটিতে আসলে আপনারা কারা এটির অধীনে পড়ছেন, এটিকে মোকাবেলা কিভাবে করবেন, কিংবা কি ধরনের প্রস্তুতিগুলো নেওয়া দরকার। এমনকি নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস তিনি বলছিলেন যে তিনি যখন রাস্তায় হাঁটেন এখন প্রায় দিনই তাকে এই প্রশ্নটির মুখোমুখি হতে হয় যে আসলে মাস ডিপোর্টেশনে কি হতে যাচ্ছে। তাই এটি নিয়ে অনেক মিস ইনফরমেশন হচ্ছে, অনেক ডিসইনফরমেশন হচ্ছে বলে তিনি জানিয়েছেন, এবং এইসব থেকে তিনি জনগণকে দূরে রাখতে তথ্যগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেয়েছেন, যেটি আজকে আমরা করার চেষ্টা করব। আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্যারালিগাল বেলায়েত হোসেন বেলাল, যিনি একই সাথে বাংলা ট্রাভেলসের চেয়ারম্যান ও সিও। বেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ জল ভাই, আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদেরকে। দর্শক আপনারা যারা আমাদের এই আলোচনায় অংশ নিতে চান, কোনো প্রশ্ন করতে চান, তারা আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার আমরা দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে সরাসরি আমাদের অতিথির সঙ্গে কথা বলতে পারবেন, আইনি পরামর্শ নিতে পারবেন, এবং একই সঙ্গে অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন লিখতে পারবেন। আমরা চেষ্টা করব অতিথির কাছ থেকে আপনাকে প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। বেলায়েত ভাই, যে বিষয়টি আপনার কাছে শুরুতে জানতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণাটি দিয়েছেন সেটি আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের ব্যাপারে দিয়েছেন। অনেকের মধ্যে এক ধরনের দ্বিধা আছে যে আনডকুমেন্টেড কারা, যারা এর মধ্যে এসে কোনো না কোনো আইনি প্রক্রিয়ায়, তিনি হতে পারে অ্যাসাইলাম, হতে পারে EB1, EB2, EB3, যে কোনো ক্যাটাগরিতে তিনি আবেদন করেছেন, তারা কি এই আনডকুমেন্টেড এদের কাটারে পড়বেন, নাকি আনডকুমেন্টেড বলতে আসলে আপনাদের আইনের ভাষা এটি কি? ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে, ধন্যবাদ TVN এর সকল দর্শককে। আনডকুমেন্টেড আপনার যে প্রশ্নটা ছিল, যার কোনো ধরনের এই দেশে লিগাল পেপার ওয়ার্ক নাই, যদি একদমই আপনার কিছু নাই, আপনি কোথাও কোনো সাবমিট করেন নাই, কোনো রেকর্ড নাই আপনার এই দেশে, সেটা আইডিয়ার আপনার গ্রিন কার্ড হোক ওর ওয়ার্ক অথরাইজেশন হোক, এনিথিং যদি আপনার থাকে, আপনার ডকুমেন্ট আছে, আইদার আপনি পার্মানেন্ট রেসিডেন্ট না, ওর আপনার গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয় নাই, দ্যাট মিনস এটা না যে আপনি আনডকুমেন্টেড। যার কোনো ডকুমেন্ট সেট আপ করা হয় না, ডকুমেন্ট নাই এদেশে, সে কোথাও কোনো সাবমিটই করে নাই। লেটস এক্সাম্পল, যদি আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম ওর আমি যদি পলিটিক্যাল অ্যাসাইলাম করে থাকি, আমরা কেউ কেস আমার পেন্ডিং থাকতে পারে, আমার কেস এখনো অ্যাপ্রুভ হয় নাই, দ্যাট মিনস ওটা না যে আমি আনডকুমেন্টেড, আমি ডকুমেন্টেড, আমার কেস পেন্ডিং আছে। অনেকেই বাংলাদেশ থেকে আসছে, সেটা ভিজিট ভিসায় হোক ওর আদার ভিসায় আসতে পারে, কেউ বর্ডার ক্রসিং হোক, এনিওয়ে যারা এই দেশে প্রবেশ করবেন, নতুন প্রশাসন আসার আগে তাদের উচিত হবে এনি হাউ ওনারা যা চান, কোনো একটা জিনিস চিন্তা ভাবনা করে ওনারা যেন অ্যাটলিস্ট এনরোলমেন্ট করেন। সেটা আপনি অ্যাসাইলাম করতে চান, অনেকেই হয়তো যদি চায় যে ভাই আমার ম্যারেজ কেসে যাব, হয়তো অনেকের তো বিয়ে শাদী করবে ওর তার লাইফ সেট আপের জন্য, তারপরে আপনি ওয়াইফের মাধ্যমে বা ফ্যামিলি পিটিশনের মধ্যে আপনি করতে পারেন, ওর আপনি অন্য কোনো সংস্থায় যদি আপনি চান যে আমি এমপ্লয়মেন্ট আন্ডার থ্রোতেও করবো, বিভিন্ন ওয়ে আছে করার। উচিত হবে এই গভর্নমেন্ট আসার আগে আপনার ফাইলটা ক্লেম করা। অ্যাজ লং লেটস সবাই এখন যেটা আতঙ্কে আছে যে এই প্রশাসন আসলে হয়তো অনেককেই বিতাড়িত করবে অথবা অনেক ধরনের ধরপাকড় শুরু হবে, এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন, বিকজ অফ নতুন প্রেসিডেন্টের যে অ্যাগ্রেসিভ ভাবে বলা
যে আমি বিগিনিং থেকে নির্বাচন ইস্যুই হয়তো সম্ভবত ওনার এরকম একটা ছিল যে আমি আনডকুমেন্ট অর ইমিগ্রান্টদের আমি চাচ্ছি না বা আমি ইমিগ্রান্টদের বের করে দেব, এত ইজি না। এর আগে উনি এইটা করবেন, yes, চেষ্টা করবেন, yes, উনি চেষ্টা করবেন। কারণ আমরা এখন পর্যন্ত যে মেইন স্ট্রিমের নিউজগুলো দেখছি সেখানে এটা পরিষ্কার যে তার ট্রানজিশন দলে যারা ছিলেন, Right. তার অ্যাডভাইজার যারা ছিলেন, তারা বলছেন যে অ্যাটলিস্ট প্রেসিডেন্ট এটা কথার কথা হিসেবে বলেননি, সেটা তিনি প্রমাণ করার Yes. চেষ্টা করবেন। Yes. যদিও 15 মিলিয়ন এখন পর্যন্ত রেকর্ড নেই, কারণ সর্বোচ্চ 1 মিলিয়নের মতো দেশ থেকে বের করার রেকর্ড আছে এর আগে। Right, right. তো তিনি আসলে কোন পদ্ধতিতে করবেন এটা এখনো পরিষ্কার করেননি। না, সো লেটস সি, এর আগে উনি প্রেসিডেন্ট একবার ছিলেন, তখনও কিন্তু ওনার এরকম বড় বড় কথাই ছিল, দিস দ্যাট, এই করবেন সেই করবেন, উনি বর্ডার ওয়াল শুরু কিছু একটা ছিল, But উনি তখনও 1.4 মিলিয়ন করেছেন। এভরি সিঙ্গেল প্রেসিডেন্টের সময় ছিল, যদি বলেন এর আগে বারাক ওবামা মেবি এর চেয়ে একটু বেশি ছিল। ডিপেন্ড কত পার্সেন্ট কেস আপনার সাবমিট করা আছে, কতটি ওরা অ্যাপ্রুভ করতে পারতেছে, এবং আপনার গ্রাউন্ড কি ছিল। লেটস যদি আপনার গ্রাউন্ড ভালো না থাকে, নো ম্যাটার হোয়াট, হয়তো আপনার কাগজ দিবে না সে। গ্রাউন্ডটা আপনি বুঝাইতে হবে যে আপনি সেটা অ্যাসাইলাম কেস হোক আর এনি আদার কেসে হোক, যদি আপনার অ্যাসাইলাম হয়ে থাকে, যে আমি যে রিজনে আমি এই জায়গায় আমি অ্যাসাইলাম করছি, যে দেশ থেকে আমি আসছি বা যে এগেনস্টে আমি করছি, আমার লাইফ রিয়েলি থ্রেটফুল, আমি যদি ওই জায়গায় ফিরে যাই আমি বাঁচবো না, আমার ফ্যামিলি বাঁচবে না, আমার বেঁচে থাকার সম্ভাবনা একদম নাই, দিস ইজ কল আপনার আশ্রয় প্রার্থনা, অ্যাসাইলাম। সো ওইটা যদি আপনি ভালোভাবে পরিষ্কার করতে পারেন, জাজকে যদি আপনি সেটা আপনার লয়ার দিয়ে করেন, কেউ নিজেও যদি চায় নিজেও কথা বলতে পারেন কোর্টে, যদি আপনি প্রুভ করতে পারেন রিয়েলি আমার লাইফ ইজ থ্রেটফুল, আমি যদি ওই দেশে ফিরে যাই আমি আর বাঁচবো না, আমার প্রাণের শঙ্কা আছে, আপনারা যদি তাকে সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারেন, ডেফিনেটলি ওরা গ্রান্টেড করে। এবং সেটা অবশ্যই আপনাকে একেবারে সত্যি Yes. ঘটনা দিয়ে সত্যি আপনাকে ঘটনা করা দিয়ে। উচিত। আপনি Right. এমন কোনো কাজ করা উচিত না, এমন কোনো তথ্য দেওয়া উচিত না যেটি ভুয়া হিসেবে চিহ্নিত হবে। রাইট, যেটা আপনার একদম আপনার সাথেই জড়িত না। হ্যাঁ, এইসব ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট একটা হবে, বিষয় আছে। নেগেটিভ ইম্প্যাক্ট হবে। আমরা আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো, অনেকে আতঙ্কিত হয়ে আছেন যে তারা আনডকুমেন্টেড কিংবা অবৈধ, এখন তাহলে ট্রাম্প যদি দায়িত্ব দিয়ে নেন, তিনি তাহলে তাদের ব্যাপারে তারা কি করবেন সেটা তারা জানেন না। সেই কারণে তাদের জন্য আপনার পরামর্শ কি? আমি বলবো যারা এখনো পর্যন্ত কোথাও কোনো অ্যাপ্লাই করেন নাই, অবশ্যই এই প্রশাসনের ওদের কোনো একটা অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার প্রেজেন্ট করবেন, ডেফিনেটলি করবেন, বিকজ অফ এটা ছিল তার নির্বাচনী ওয়াদা যে আমি ইমিগ্রান্টদের এগেনস্টে মানে কি, আমি এটা দিব না, আমি এটা করবো না, ডাইরেক্টলি যদি না বলে ইনডাইরেক্টলি ইসে এগেনস্ট অফ ইমিগ্রেন্ট। সো এই দেশ ইমিগ্রেন্টের দেশ, প্রেসিডেন্টের ফোরফাদার কিন্তু আসে আমাদের মধ্যে কোনো এক দেশ থেকেই। ইয়েস, উনি চেষ্টা করবেন, কতটুকু সাকসেসফুল হবেন সেটা পরের কথা, বিকজ আইনের দেশ চলবে। চাইলেই উনি যে সবকিছু করে ফেলতে পারবেন তা না। ইভেন আপনি নিজেও প্রেসিডেন্ট লেস একটা এক্সিকিউটিভ অর্ডার দিবে, আপনি কিন্তু পার্সোনালি সেটা আপনি লয়ার হইতে হবে তা না, আপনিও যদি চান ইয়েস কোর্টে গিয়ে আপনি অ্যাপিল করতে পারবেন, সেটা কোর্ট ডিসিশন নেবে কি হচ্ছে কি নাকি, ইয়েস চাইলে সম্ভব। বাট যেহেতু প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী, ওনার এক্সিকিউটিভ অর্ডার করার ক্ষমতা আছে, ইয়েস প্রেসিডেন্ট অনেক চেষ্টা করবেন যাতে আমরা যারা আসতেছি ইলিগাল যারা আছে, ইলিগালকে কিভাবে ডিপোর্ট করা যায়, কিভাবে বর্ডার বন্ধ করা যায়, কিভাবে ইলিগাল এই দেশে কম আসে, এগুলো কিভাবে উনি স্টপ করতে পারেন, এটার চেষ্টা উনি করবেন। একজন দর্শক তৌহিদ আহমেদ, উনি এর মধ্যে একটা প্রশ্ন করেছেন, ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি I-30 অ্যাপ্লিকেশনের ব্যাকলগটাকে কমাতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা হয়তো জানেন অনেকেই, ইউএসসিআইএস এর প্রচুর পরিমাণ এমপ্লয়ি শর্ট আছে। গভর্নমেন্ট নিয়োগ দেওয়ার জন্য কোনো কোনো ওয়েবসাইটে দেখবেন $50,000 সাইনিং মানি ইভেন অফার করা আছে। যদি কেউ এক্সপার্ট হয়, ইউএসসিআইএস জবের জন্য ওরা কোয়ালিফিকেশন ওর কোয়ালিফাইড পিপল পাচ্ছে না, ওরা $50,000 পর্যন্ত বলতেছে অ্যাডভান্স সাইন ইন মানি যদি কেউ জবে জয়েন করতে চায়। সো গভর্নমেন্ট চাচ্ছে যত সম্ভব লোক নিয়োগ দেওয়া, কোয়ালিফাইড লোক নিয়োগ দেওয়া, যেন ওদের ব্যাকলগ গুলি করতে পারে। বাট হিউজ ব্যাকলগ ওভারনাইট ওর কুইক ওভারকাম করা এত ইজি হবে না। বাট গভর্নমেন্টের চেষ্টা হচ্ছে যতটুকু সম্ভব ওরা লোক হায়ার বেশি করবে, যেন তাড়াতাড়ি ব্যাকলগ জিনিসটা একটু যেন সলভ করতে পারে, ব্যাকলগটা কমিয়ে আনতে পারে। কমানো যায়। কারণ এইখানে আরো একটা বিষয় আছে, এই তথ্যটা আসলে ডিপোর্টেশন আতঙ্কে যারা আছেন সেই দর্শকদের জানা দরকার। সেটা হলো যে ফেডারেল
যে জনবল ম্যান পাওয়ার, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এটি কার্যকর করতে চাইবেন, ফেডারেল ম্যান পাওয়ারের কিন্তু সংকট আছে। তিনি আসলে কোন ফোর্সটাকে এটা ব্যবহার করবেন? কারণ যখন আপনি নিউ ইয়র্ক কিংবা ক্যালিফোর্নিয়ার মতো স্টেটে আপনি এটি প্রয়োগ করতে চাইবেন, সেই স্টেটের স্টেট পুলিশ কিংবা লোকাল পুলিশ তারা কিন্তু ফেডারেল এই আইনটি কার্যকর করতে বাধ্য নয়। তাই সেক্ষেত্রেও কিন্তু জনবলের একটা সংকট আছে। এই জনবল সংকট এবং খরচের একটা বড় ধরনের বিষয় আছে। প্রায় $100 বিলিয়ন বলা হচ্ছে যে এই ডিপোর্টেশন কার্যক্রমটাকে বাস্তবায়ন করতে প্রয়োজন হবে। তাই দুটোর সমন্বয় কিভাবে হবে সেটি নিয়ে একটু কথা আছে। আরেকজন দর্শক টেলিফোন তিনি একটি ফেসবুকে কমেন্টস করেছেন, ইঞ্জিনিয়ার তারিকুল হাসান রনি। তিনি বলছেন যারা ডিনাই হয়েছে তারা কি আনডকুমেন্টেড? ধন্যবাদ তারিকুল ভাই আপনাকে। বিগিনিং আমি যেটা আপনাকে এক্সপ্লেন করতেছিলাম, আপনি ডিনাই হয়েছেন, বাট আপনার আবারও কিন্তু অ্যাপ্লাই করার ক্ষমতা আছে। ডিনাই হওয়া মানে এটা না যে আপনার ফাইনাল ডিসিশন আপনাকে বের করে দিতে পারবে ইমিডিয়েট। আপনি যদি আবার রিঅ্যাপ্লাই করেন, আপনি এখনো পর্যন্ত আনডকুমেন্টেড না, আবারও কেস আপনার পেন্ডিং হয়ে গেল। সেকেন্ড টাইম যদি আপনাকে বলে দিস ইজ ফাইনাল, আপনি আর অ্যাপ্লাই করার যোগ্য না, দ্যাট টাইম আপনাকে ডিপোর্ট করতে পারবে, এর আগে পারবে না। তারপরে বাট যদি আপনার এনি ভাই বোনের পলিটিক্যাল অ্যাসাইলাম হোক, এনি রিজনে হোক, ফার্স্ট আপনার ডিনাই কোনো রিজনে, ইনস্ট্যান্ট যদি আবার আপনি রিঅ্যাপ্লাই করেন, আপনার আবার কেস কিন্তু কোর্টে যাচ্ছে। যতদিন পর্যন্ত আপনার সেকেন্ড ডিসিশন না হবে, আপনি অ্যাবসলিউটলি ফাইন। আপনার কোনো ক্ষমতা নেই তাদেরকে বের করে দেওয়ার, বিকজ অফ আপনি অলরেডি, যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে থাকে, ডিনাইল যদি থাকে, দেন কিন্তু আপনি ডান। আপনার ছিল ডিনাইলকে আপনি আবার প্রসেস করছেন আপনার অ্যাপ্লিকেশন, আপনার আবার অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়ে গেছে এবং ওরা অ্যাকসেপ্ট করছে আপনার সেকেন্ড টাইম, আপনি ফাইন। কিন্তু যদি কেউ না করে থাকেন, তিনি কিন্তু আনডকুমেন্টেড। উনি তো ডান, উনি তো চলে গেলেন। ওনার তো মানে ওনার ডিপোর্টেশন মানেই কি, আপনাকে চলে যাওয়ার একটা অর্ডার করা হয়ে গেল। কিন্তু ডিপোর্টেশন অর্ডার আছে, আপনি আবার অ্যাপ্লাই করেন, আবার অ্যাপ্লাই করেন যে আমাকে জাজ কোর্ট থেকে কোন একটা অর্ডার দিল, সামহাউ আপনাকে সে অ্যাপ্রুভ করবে না, সে আপনাকে ডিপোর্ট দিবে, আপনি অর্ডারটা অ্যাকসেপ্ট করেন নাই। কতবার এই ধরনের আবেদন করা যাবে? অনেকবার করা যাবে, একাধিকবার করা যাবে, যতক্ষণ পর্যন্ত কোর্ট আপনাকে বলবে দিস ইজ ফাইনাল, উইল নট অ্যাপ্রুভ ইউ। ওকে, যতক্ষণ পর্যন্ত ডান বলে যে আমরা তোমার অ্যাপ্লিকেশন আর নিব না, ততক্ষণ পর্যন্ত আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা একটু এরপরে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে যদি আসলে আবেদন করার পর অনেকে আছে দীর্ঘদিন পেন্ডিং অবস্থায় আছে, অনেক বছর ব্যাকলগটার লম্বা সময় লাগছে, তিনি কি এই সময়টা ইউএস এর বাইরে যেতে পারবেন? যদি লম্বা সময় হয়, আপনার লেটস সে এক্সাম্পল, আপনি 2015 সালে এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল অনলি, আপনি 2010 সাল 2015 সালে আপনি অ্যাপ্লাই করেন, আপনার একবার কি দুইবার কেস কোর্টে উঠছে এবং ওটা সময় ক্যান্সেল হয়েছে, ওরা ডান করে নাই, ওর কোর্টেও আপনি গেছে, জাজ আপনাকে কোনো ডিসিশন দেয় না ইয়েস আর নো, আবার আপনার ডেট চেঞ্জ হয়েছে, ইয়েস আপনি এখনো পর্যন্ত ডিসাইডেড না, আপনার অধিকার আছে দেশের বাইরে যাওয়ার। বাট অবশ্যই যদি আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলাদেশ নিয়ে অনেকটাই বেশি বলতেছি, আদার কান্ট্রিতে হইতে পারে। সো যদি এক্সাম্পল, যদি অ্যাজ এ বাঙালি হিসাবে যদি আপনি করেন এবং আপনি যদি অ্যাসাইলাম করা থাকে বাংলাদেশ ছাড়া, আপনি অন্য দেশের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, পলিটিক্যাল অ্যাসাইলাম হোক ওর এনি রিজন, ম্যারেজ কেস থেকে থাকুক, এনি রিজনে আপনার সামহাউ স্টিল কেস আপনার পেন্ডিং, কেস আপনার সলভ হয় না, ডান হয় নাই, কোর্ট আমাকে ইয়েস ওর নো কোনো একটা দেয় নাই, একাধিকবার আমার কোর্ট হয়েছে, ডেট চেঞ্জ হয়েছে একাধিকবার। লেটস সে এক্সাম্পল 2010 সাল থেকে 2024 সালের মধ্যে আপনার একবার দুইবার তিনবার আপনার কোর্টে কেস, সামহাউ 7 দিন আগে আপনারটা ক্যান্সেল, সামহাউ 1 মাস আগে ক্যান্সেল, সামহাউ 2 মাস আগে আপনাকে চিঠি পাঠিয়েছে, আপনার জুনিয়র 10 তারিখে আপনার হিয়ারিং ছিল, ওটা ক্যান্সেল। তো আপনি তো এতদিন বসে থাকবেন না, এখন আপনি চাইলে প্যারোলের জন্য ওর ট্রাভেল ডকুমেন্টের জন্য ওর প্যারোল অ্যাডভান্স এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি প্যারোলে দেশের বাইরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা যদি খুব কম, হয়তো কি একজন 2 বছর আগে 3 বছর আগে আবেদন করেছেন, তার এখনো কোনো ডেট পড়েনি, তিনি অপেক্ষায় আছেন, তিনি কি যেতে পারবেন? না, সেই ক্ষেত্রে না, আপনার তো এখনো কেসই আপনার শুরু হয় নাই। আমি বলছিলাম যাদের দীর্ঘদিন পেন্ডিং আছে জব, আপনি অ্যাপ্লাই করছেন, আপনার অ্যাপ্লাইয়ের মধ্যে এখনো ওরা রেসপন্ড করে নাই, ডেট ছিল একবার দুইবার তিনবার, বাট কোনো দিনই আপনার ডেট ওরা কোর্টে হিয়ারিং আপনার যায় নাই, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি বলছিলেন যে তারা অ্যাডভান্স প্যারোল নিতে পারবেন, এই অ্যাডভান্স প্যারোলটা যারা নিচ্ছেন তারা নেয়ার নিয়ম কি, এবং তারা নিলে ফেরত আসার সময় বিমানবন্দর এয়ারপোর্টে তাদের কোনো সমস্যায় পড়তে হয় কিনা? ধন্যবাদ।
অ্যাডভান্স প্যারোলটা হচ্ছে যদি সিম্পল এক্সাম্পল বলি, আমরা যেটা একটু বেশি ফেমাস ওর ফিমিলার আমাদের দেশে, লেসি কেউ বাংলাদেশের কত এক জেলখানার মধ্যে কোনো কারণে উনি বন্দী ছিলেন। এখন ওনার রিলেটিভ মারা গেল, ওর কোনো রিজনে উনি আসবেন, ওনাকে কি হচ্ছে একদিনের জন্য জেল থেকে বের করে ওনাকে জানাজাতে বা কোথাও নিয়ে আসা হলো, যতক্ষণের জন্য ওনাকে দেওয়া হলো, সেটা একদিন যদি হয় একদিন, 12 ঘন্টা যদি হয় 12 ঘন্টা, 6 ঘন্টা যদি হয় 6 ঘন্টা, আবার ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে, আবার জেলেই নিয়ে যাচ্ছে। সেম থিং, আপনি এই দেশ থেকে যাচ্ছেন, আপনাকে অনুমতি দেওয়া হচ্ছে যে আপনি যাবেন, আপনি যাচ্ছেন, আবার কিন্তু আপনি এই জায়গায় ফিরে আসতেছেন। দিস ইজ কল প্যারোল। ওকে, আপনি যাবেন এবং ফিরে আসবেন, এই যে অনুমতিটা আপনাকে দিচ্ছে, আপনার ফিরে আসার অনুমতির নামটাই হচ্ছে আপনার প্যারোলে যাওয়া আসা। ওকে, বাট একটা কোশ্চেন শুধুমাত্র, যদি আমার কেস আমি যাওয়ার পরে যদি আমার কেস ডিনাইল হয়, দিস ইজ দ্য রিস্ক। সো আপনি তো জানবেনই আপনার কবে নিউ হিয়ারিং আছে। আমি যাচ্ছি জুনে, আমি জানি আমার কেস হিয়ারিং হচ্ছে আপনার অগাস্টে, আমি তার আগে চলে আসবো, দিস ইজ ফাইন। আপনার আনটিল নিউ হিয়ারিং ডেটার কোর্ট একটা ডিসিশন আপনার দিতে পারে, আইদার ডিপোর্ট অর অ্যাকসেপ্ট অর গ্রিন কার্ড, ওই ডেটের আগে আপনাকে ফিরতে হবে। এবং এই ক্ষেত্রে যারা প্যারোল পান তারা প্যারোলের জন্য কোথায় আবেদন করতে হবে? সর্বোচ্চ তিনি কতদিন এই প্যারোলে দেশের বাইরে থাকতে পারবেন? এবং আপনি বলছিলেন যে নিজের দেশ ছাড়া সব দেশে কি যেতে পারবেন? ইয়েস, উনি পারবেন। ওকে, ওনার দেশে উনি যাবেন না, বিকজ আপনার অ্যাপ্লিকেশন গ্রাউন্ডটাই কিন্তু এরকম ছিল যে আমি যে দেশ, যদি অ্যাসাইলাম হয়ে থাকে, বাট যদি ম্যারেজ কেস হয়ে থাকে, ইয়েস আপনার দেশে আপনি যেতে পারেন, যে কোনো দেশে আপনি যেতে পারেন যদি হয় ম্যারেজ কেস। আর যদি অ্যাসাইলাম হয়ে থাকে, বিকজ আপনার অ্যাসাইলামটাই ছিল দেশের এগেনস্টে আপনার জীবন বিপন্ন, আমি যে দেশ থেকে আসছি সময়ে আমি ওই জায়গায় সেফ না, রাইট। আপনার অ্যাপ্লিকেশনে ছিল আপনি বলছেন যে আমি সেফ না, আবার আপনি বলতেছেন আমি বাংলাদেশেই যাব, সাংঘর্ষিক আপনার অ্যাপ্লিকেশনের সাথে। তো সেজন্য অবশ্যই উচিত হবে না, যদি কেউ অ্যাসাইলাম করে থাকেন বাংলাদেশের জন্য করবেন না। আপনি যে সমস্ত কান্ট্রিতে চান ওই জায়গায় ওরা অপশন দেবে আপনাকে অ্যাপ্লিকেশনে। আমরা যখন কারো প্যারোলের জন্য অর ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করি, ওই জায়গায় আপনার বিভিন্ন কান্ট্রি সিলেকশন থাকে, আপনি কি চান, কোন দেশ আপনি যেতে চান, আমরা ওই নামগুলি দেই, আপনি ওই সমস্ত নাম আপনি চুজ করতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলি। সেজন্য আপনি পার্শ্ববর্তী দেশ করতে পারেন। বেসিক্যালি তো আপনি যাবেন ফ্যামিলি মেম্বার সাথে দেখা করার জন্য, আব্বা আম্মা ভাই বোন ছেলে মেয়ে। লেটস সে যদি আমরা চুজ করি আমাদের পাশের দেশ নেপাল অথবা ইন্ডিয়ার ভিসা এখন একটু জটিলতা আছে, বাট নেপালে কিন্তু কোনো ভিসা লাগে না বাংলাদেশ থেকে যারা আসবে। সো যদি কেউ চায় যে আমি ভাই নেপাল যাই 2 মাস 3 মাস থাকবো, আপনার আরেকটা কোশ্চেন ছিল সর্বোচ্চ কতদিন থাকতে পারবে? অবশ্যই 6 মাসের কম থাকবেন। আচ্ছা, শুধুমাত্র প্যারোল অ্যাডভান্স ওর ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যাবেন তারাই না, অনলি যারা গ্রিন কার্ড তারাও চেষ্টা করবেন লেস দেন 6 মান্থ থাকার জন্য। বিকজ আপনি যখন সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, আমি বলতেছি এখন গ্রিন কার্ড যাদের আছে, যারা ইমিগ্রেন্ট, আপনি গত লেসে 4 বছর যাবত এই দেশে আছেন কন্টিনিউ, আপনি কোনোদিনই 1 মাসের বেশি ছিলেন না, বাট এই বছর আপনি সামো 6 মাস 1 দিন ছিলেন। আপনার গত যে 4 বছর ছিল এদেশে থাকার যোগ্যতা 5 বছর হওয়ার পর হয়তো আপনি অ্যাপ্লাই করতে পারতেন সিটিজেনশিপের জন্য, আপনার 4 বছর যেটা পিছনে ছিল ওটা কিন্তু জিরো হয়ে গেল, আবার শুরু হয়ে গেল আপনার। সো এই জিনিসটা দর্শক অবশ্যই খেয়াল রাখবেন মাথায়, যারা গ্রিন কার্ড নিয়ে আসেন এদেশে বা গ্রিন কার্ড নিয়ে আসছেন, আই মিন যখন ফ্যামিলি অ্যাপ্লাই করে আপনারা চলে আসেন, যদি কার গ্রিন কার্ড থাকে, নিতান্ত যারা চাচ্ছেন, অনেকে আছে যে আব্বা আম্মা ওরা প্রায়ই দেশে থাকেন, সেটা অন্য কেস, যারা এদেশে সহজেই পাসপোর্ট নেবেন আর এদেশে সিটিজেন হবেন, ওনাদের উচিত হবে লেস দেন 6 মান্থ থাকা। অবশ্যই 6 মাসের উপরে থাকবেন না, বাট যদি কার এক্সেপশন থাকে সেটা তো পার্সোনাল। ওকে, এইখানে আরো কিছু প্রশ্ন আমরা নিঃসন্দেহে নেব দর্শক, আপনারা টেলিফোনে প্রশ্ন করতে পারবেন। আমরা জানতে যাচ্ছি আপনার কাছে যে প্যারোলের বিষয়টি, যেটা আমরা বলছি যারা গ্রিন কার্ড তারা তো 6 মাসের বেশি থাকবে না, আর যারা গ্রিন কার্ড না কিন্তু কোনো না কোনো একটা অ্যাপ্লিকেশন তাদের করা আছে, তারা প্যারোলে দেশের পাশে কোথাও যাওয়ার হয়তো সুযোগ পাচ্ছেন, সেখানে কি দেয়া থাকবে না যে আপনি এতদিনের মধ্যে ফিরতে হবে, নাকি একবারে 6 মাস পর্যন্ত দেয়া থাকে? না, 6 মান্থ, আপ টু 6 মান্থ, আপ টু 6 মান্থ, সেটা আপনি 30 ডেজ থাকে 90 ডেজ থাকেন, চয়েস আপনার, ম্যাক্সিমাম 6 মান্থ। সেটা এই আবেদনটা কোথায় কিভাবে করতে হয়? এই আবেদন বিভিন্ন লয়ার অফিসে করে, আমাদের অফিসে করি, আমরাও করি। তো কেউ চাইলে যদি কারো হেল্প লাগে চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমরা করে থাকি। আপনারা করে থাকেন। আমরা এরপর যেটি আপনার কাছে জানবো, যারা এর মধ্যে আমরা বলছিলাম কি ধরনের সমস্যাগুলো হবে, যারা আনডকুমেন্টেড আছেন তারা হয়তো এখনো সিদ্ধান্ত নেননি কি করবেন, অনেকে আছেন
এখনো আনডকুমেন্টেড না, তিনি হয়তো 6 মাসের ভিজিট ভিসায় এসেছেন, Right. কিন্তু তিনি ভাবছেন তিনি যাবেন না, তিনি কোনো না কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। তাদের কি করা উচিত? তাদের কি এখনই আবেদন করা উচিত, নাকি তারা অপেক্ষা করা উচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে? তার মেয়াদে অনেকে মনে করছেন যে আগের মেয়াদগুলো ব্যাকলগে পড়ে যেতে পারে, নতুন মেয়াদে তার মেয়াদে যারা আবেদন করবেন তারা হয়তো প্রায়োরিটি পাবেন। এই ধরনের কোনো তথ্য কিংবা এই ধরনের কোনো বিষয় কি আপনাদের জানা আছে? যেহেতু নতুন প্রেসিডেন্ট একটু অ্যাগ্রেসিভ থাকবে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, উচিত হবে এখনই করা। আচ্ছা, নতুন এক্সিকিউটিভ অর্ডার আসে, আমরা কিন্তু কেউ জানি না প্রেসিডেন্ট কি অর্ডার করুন, বাট ইটস অ্যাগ্রেসিভ। আমরা যতটুকু অনুমান করতে পারি এই গভর্নমেন্ট যেটা আসবে ভেরি অ্যাগ্রেসিভ এগেনস্ট অফ ইমিগ্রেন্ট। উচিত হবে আমরা যারাই আছি দেশে থাকবো যদি চিন্তা করি অ্যাপ্লিকেশন করে ফেলা, দেরি না করা। ওকে। আরো একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা স্পেসিফিক তথ্য হয়তো এখনো কারো নেই, আপনার অভিজ্ঞতা থেকে আপনি হয়তো উত্তর দেবেন। সেটি হলো, অনেকের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট এই মেয়াদটা যারা 2023-এর দিকে করেছিলেন তারা অনেকেই 22-এর দিকে করেছিলেন, তারা অনেকে 2 বছর করে পেয়েছেন। এখন তারা আতঙ্কে আছেন যে নতুন প্রেসিডেন্ট আসার পরে তাদের এই ওয়ার্ক পারমিটের রিনিউ করার যে বিষয়টা, সেটা কোনো না কোনো ভাবে জটিলতায় পড়তে পারে কিনা। ধন্যবাদ আবার আপনাকে। না, ওটার জন্য গভর্নমেন্ট যদি নতুন কোনো অর্ডার করে এক্সিকিউটিভ, আমরা যেটা বিগিনিংতে বলতেছিলাম যে আমি চাচ্ছি না, বাট এত ইজি না, চাইলে গভর্নমেন্ট যে করতে পারবে, তারা তো লোক জনবল নাই। এদেশে আইন অনেকটাই আপনার ফ্রিডম। প্রেসিডেন্ট চাইলেই যে আমাকে আপনাকে 1, 2, 3 বের করে দেবে, না, অত ইজি না। যদি কারো 2 বছর ছিল ওয়ার্ক পারমিট, এখন রিনিউ করবেন, ওনার কিন্তু কোথাও ডিনাইড হয় না এখনো পর্যন্ত। ওনার রিনিউ করতে কোনো আপত্তি নাই এবং কোনো সমস্যা নাই। ইয়েস, উনি ডেফিনেটলি রিনিউ, হয়তো একটু ব্যাকলগে থাকবে, হয়তো একটু টাইম লাগবে, এর জন্য যেটা করবেন 6 মাস আগেই করবেন, আপনার শেষ হওয়ার অ্যাটলিস্ট 6 মান্থ আগে আপনি করেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। অর্থাৎ এই বিষয়টি খুবই পরিষ্কার, সেটি হলো যত আপনি রিনিউর জন্য আবেদন করলেন, যতক্ষণ ডিনাই না হচ্ছে, ইউ আর অন দ্য প্রসেস। রাইট, আপনি আন্ডার প্রসেস আপনি আন্ডার প্রসেস, আন্ডার প্রসেস আপনাকে সো আপনি এখনো কাজ করার অনুমতি আছে আপনার, যতক্ষণ আপনাকে ডিনাই না করে। আমার 2 বছর ছিল, বাট এখন তো আমার কেস কোর্টে উঠে নাই, স্টিল আই এম ফাইন। ওকে, একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম নারায়ণ আচার্য, আমি আমেরিকা ব্রঞ্জ থেকে বলছি। জি। আমার ছেলে 2008-এ অ্যাপ্লাই করছে, সে সিটিজেন, বোনের জন্য 2008-এ। তো এখন আর কতদিন লাগতে পারে কি, প্লিজ কাইন্ডলি টু। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। 2008-এ আবেদন করেছেন। 2008, এখন 2007 চলতেছে, হয়তো ইনশাল্লাহ আর 1 বছর লাগবে। আশা করি আগামী বছরের মধ্যে আপনার একটা গুড রেজাল্ট আপনারা পাবেন। 2007 অলমোস্ট শেষ পর্যায়ের দিকে, 8 শুরু হবে আগামী বছর থেকে। 8-এর কাজ যদি ব্যাকলগ একটু ইমপ্রুভ হয়, সো ইনশাল্লাহ আশা করি আগামী বছরের মধ্যে আপনারা একটু সুখবর পাবেন। ধন্যবাদ দর্শক আপনাকে। জি, দর্শক, আরো একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটিও নিতে চাই। আপনি যদি সংযুক্ত থাকেন তাহলে আপনি প্রশ্নটি করতে পারেন। সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরবো আবারও এই বিষয়ে নানা তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দিভিজ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্যারালিগাল বেলায়েত হোসেন বেলাল, যিনি একই সঙ্গে বাংলা ট্রাভেলস এর প্রেসিডেন্ট ও সিও। বেলাল ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। তবে একজন দর্শক অপেক্ষা করছিলেন, বিরতির আগে থেকে তিনি টেলিফোন করেছেন, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। সিটিজেন এই দেশের, তো উনি ওনার ভাইদের জন্য অ্যাপ্লাই করছিল, তো 2007 নভেম্বর, এটা কখন হইতে পারে বলতে পারেন, বা এখন কোন ক্যাটাগরি চলছে? ধন্যবাদ আপনাকে। আশা করি ওনার একটা নভেম্বর, মার্চ, এপ্রিল আর 3-4 মাস অনলি পিছনে আছেন। সো আশা করি আপনারটা ভেরি সুন হবে, হয়তো নেক্সট 6 মান্থের মধ্যে ওনাদেরটা হবে। ওকে, ব্যাকআপ যদি একটু ইমপ্রুভ করে, ডেফিনেটলি নেক্সট 6 মান্থের মধ্যে ওনারটা হচ্ছে, বিকজ মার্চ এন্ড এপ্রিল অলমোস্ট ডান। উনি নভেম্বর আর 4-5 খুবই মাস কাছাকাছি পিছনে, চলে এসেছে, একেবারেই কাছাকাছি চলে এসেছে। আছেন। ইনশাআল্লাহ এনি টাইম বেটার রেজাল্ট আসবে। হ্যাঁ, 2007-এ চলছে এখন, হ্যাঁ। সো আপনারটাও চলে আসবে। মেহেদি হাসনাত, তিনি একটি প্রশ্ন করেছেন, আমি 2021 সালে মেক্সিকো হয়ে ইউএসএ আসি, আমার কেসটি আইন অফিসে পেন্ডিং অবস্থায় আছে। তারা আমার থেকে কোনো ইন্টারভিউ নেয়নি এবং আমার কেসটি কোর্টে সাবমিট করেনি। আমি যখনই যাই তখনই তারা আমাকে একটা ডেট দিয়ে বলে, তুমি আবার ওই ডেটে দেখা করো। এই ক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে কিনা? আমার ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল দুইটাই আছে, মেহেদি ভাই, আইস অফিসে পেন্ডিং অবস্থায় আছে ওকে, বলছে। কোনো সমস্যা নেই।
অ্যাবসলিউটলি উনি আইনের কাছ থেকে ওনার পেন্টিং আছে, বাট ডিনাই হয় নাই। যদি ডিনাই না হয় মেহেদী ভাই, আপনার ভয়ের কোনো কারণ নাই, বাট আপনি একজন অভিজ্ঞ লয়ারের কাছে যে কোনো জায়গায় আপনি যান, লয়ারের পরামর্শ নেন, আপনার কেসটাকে যেন একটু ত্বরান্বিত করা যায়। আপনি কোর্টে যেন আপনার ফাইল করেন, সেটা আপনি ডেফিনেটলি হয়তো আপনার অ্যাসাইলাম ছিল আর কোনো একটা তো আপনার করা ছিল, ওটাকে একটু ত্বরান্বিত করার জন্য আপনি লয়ারের মাধ্যমে কোথাও আবার আপনি ত্বরান্বিত করার জন্য আবার আপনি অ্যাপ্লাই করেন, যেন আপনার কেসটা একটু ফাস্টার হয়, যেন নতুন আপনাকে ডেট দেয় ওরা। হয়তো আপনি এককভাবে ভালো পারবেন না, কোনো লয়ারের মাধ্যমে গেলে হয়তো আপনার জন্য একটু নিঃসন্দেহে ভালো আপনি হবে। আবেদন করার সময় যদি কোনো লয়ারের করা থাকে। সহযোগিতা নিয়ে থাকেন, তার সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে ভালো Right, পরামর্শ ভালো দিতে পরামর্শ পারবেন। দেবেন। এক্স্যাক্টলি আপনি আপনি পার্টি। এককভাবে না করে আপনি কোনো লয়ারের মাধ্যমে করেন। জি জি। আর সালমা সাখী তিনি একটি প্রশ্ন করেছেন, IR5 প্যারেন্টসের জন্য 1 বছর হয়ে গেছে, ইন্টারভিউ ডেট দিচ্ছে না, এখন কি করবে একটু বলবেন প্লিজ। ধন্যবাদ সালমা আপা। অনেকেরই 1 বছর হয়ে যাচ্ছে, বাট কারো কারো নামের জটিলতার কারণে যাকে বলে ব্যাকগ্রাউন্ড চেক, হয়তো ব্যাকগ্রাউন্ড চেকের কারণে ওনার ফ্যামিলি মেম্বার একটু পিছনে আছে। যেমন যদি আমি এক্সাম্পল বলি, মোহাম্মদ আলী, যদি মোহাম্মদ আলী হয় আর আপনার নাম ইন জেনারেল নাম যাকে বলে, ওদের ক্ষেত্রে একটু বেশি চেক হবে, সেজন্য একটু টাইমটা বেশি লাগতে পারে। আমি জানি না ওনার নাম কি, ফ্যামিলি যার জন্য উনি অ্যাপ্লাই করছেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড চেকের জন্য কারো কারো পেন্ডিং হয়। দিস ইজ কল ব্ল্যাক লিস্ট। ওকে। কেউ একজন আছে মোহাম্মদ আলী, ব্যাড পিপল, ইজ নট এ ব্যাড পিপল এই দেশের চোখে। লেটস সি সেপ্টেম্বর 11-এ কিছু অ্যাটাকের কারণে ওর বিভিন্ন ওয়ার্ল্ডের সন্ত্রাসী হামলায় একজন নাম মোহাম্মদ আলী। ওকে, আপনি মোহাম্মদ আলী, সেজন্য আপনি কিন্তু সেম মোহাম্মদ আলী না, বাট ওদের সিস্টেমে জানতে চাচ্ছে লেটস সি ভেরিফাই দিস ইজ মোহাম্মদ আলী আর না। সো সেজন্য আরো অনেকের সময় শুধুমাত্র লাগে একটু ব্যাকলগ এন্ড ওনার ব্যাকগ্রাউন্ড চেক, সেজন্য কারো কারো টাইম একটু বেশি লাগে। আদারওয়াইজ আশা করি ওনারটা ভেরি সুন ইনশাআল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে। আরো দুজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একে একে ফোনগুলো নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হচ্ছে আমার হাজবেন্ড মানে কাগজ নেই আর কি, তো ওনার জন্য আমি অ্যাপ্লাই করছি। তো গত ইয়েতে জো বাইডেন একটা দিছিল, নিয়ম করছিল যে একটা সিস্টেম করছিল যে কাগজ বৈধ করার জন্য। তো ওই সিস্টেমটা এখন বন্ধ হয়ে গেছে। আমার হাজবেন্ড এটা অ্যাপ্লাই করছে, তো এটা এখন এটা কি করতে হবে? আর একটা জিনিস হচ্ছে, আমার হাজবেন্ড যে কোডে অ্যাপ্লাই করছে, তো এটা এখন প্রসেসিং এ আছে বাংলাদেশ এমবাসিতে। তো এখন কোন সিস্টেম, এমন কোন সিস্টেম আছে কি যেটার জন্য ওয়ার্ক পারমিটটা পাওয়া যাবে? আপনার প্রশ্নটি পরিষ্কার নয়, আপনি এখানে আছেন কোন স্টেটাসে? জি, আপনি কোন স্টেটাসে আমেরিকাতে আছেন এখন? আপনার স্টেটাসটা কি? আমি নিউ ইয়র্কে থাকি। না না না, আপনার স্টেটাস মানে হলো আপনি কি Passport সিটিজেন? জি। আপনি সিটিজেন, আপনার হাজবেন্ড কি বাংলাদেশে? না, এখানেই। তাহলে জি। তাহলে তিনি আবেদন করেছেন, কি পাচ্ছেন না, কি সমস্যা হচ্ছে? উনি একটা গত বছর একটা প্রেসিডেন্ট একটা নিয়ম করছিল, প্রেসিডেন্ট যে উনার একটা সিস্টেম করছিল কাগজ বৈধ করার জন্য। তো এইটা গত মাসে এটা বন্ধ হয়ে গেছে। সেটা তো হলো যারা 10 বছর ধরে আনডকুমেন্টেড আছে তাদের জন্য, প্রেসিডেন্ট জো বাইডেন যেটি করেছিলেন। জি জি জি, ওইটাই। তো ওইটা আমার হাজবেন্ড এটা অ্যাপ্লাই করছে, বাট এটা বন্ধ হয়ে গেছে গত মাসে। তো এটা এখন কি করতে হবে? নতুন করে কোনো সিস্টেম আছে কি এটা চালু করার? ওকে, সরি, আপনার প্রশ্ন ছিল আপনি কি এজ স্পাউস হিসেবে আপনার হাজবেন্ডকে আপনি অ্যাপ্লাই করা? জি জি জি। ওকে, কবে করেছেন? এটা 1.5 বছর হয়ে যাবে। ওকে ওকে, আমরা বুঝতে পেরেছি, 1.5 বছর হয়ে গেছে এখন। কবে? ভাইয়া, আরেকটা প্রশ্ন হচ্ছে, এখন তো এটা কোর্ট প্রসেসিং এর মধ্যে আছে, এখন এমন কোন সিস্টেম আছে কি যেটার জন্য ওয়ার্ক পারমিটটা পাওয়া যাবে? ইয়েস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা উত্তর দিচ্ছি, আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ 1.5 বছর হয়েছে, ওয়ার্ক পারমিট পাওয়ার ব্যবস্থাটা কি তার হাজবেন্ড? এতদিন কিন্তু কোনোভাবে লাগার কথা না। উনি যদি অ্যাপ্লাই করে, আপনি অ্যাপ্লাই করার ম্যাক্সিমাম 3 to 6 মান্থের মধ্যে কিন্তু ওনার ওয়ার্ক পারমিট চলে আসার কথা। আপনার হাজবেন্ডের কি আগে কোনো অ্যাপ্লিকেশন করা ছিল আপনার অ্যাপ্লিকেশন করার আগে?
ওনার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। ওকে, তো দর্শক, যদি ওনার অন্য কোনো অ্যাপ্লিকেশন করা না থাকে, শুধুমাত্র এককভাবে প্রথম অ্যাপ্লিকেশন আপনার করা থাকে, উনি অবশ্যই ওয়ার্ক পারমিট পাবেন, সোশ্যাল পাবেন। যদি আপনার কোনো পার্সোনাল হেল্প লাগে আমাদের অফিসে আসতে পারেন। জ্যাকসন হাইটস আমার অফিস, যদি জানেন বাংলা ট্রাভেলস, জ্যাকসন হাইটস কাবাব কিং এর পাশে। আমরা আপনাকে হেল্প করতে পারবো। ডেফিনেটলি উনি ওয়ার্ক পারমিট পাবেন, উনি সোশ্যাল পাবেন, সব পাবেন। ইভেন উনি যদি বাংলাদেশে যেতে চায়, ওয়ার্ক পারমিট আসার পরে উনি প্যারালে দেশেও যেতে পারবেন। কারণ তিনি তো স্পাউস হিসেবে Spouse আছে এবং ওনার ওয়াইফ ইউএস সিটিজেন, তো ওনার তো আমি কোথাও সমস্যা দেখি না। বাট ক্লিয়ার না, ওনার একটু লম্বা সময় যদি জানতে পারতাম, সামনাসামনি ওনার হাজবেন্ড, উনি আপনারা দুইজন যদি আসেন, আপনাদের সাথে আলাপ আলোচনা করি, দেন হয়তো অনেকটাই জানা যাবে যে আপনাদের সমস্যাটা কোথায়, কেন হয় নাই। 1.5 বছর তো কোনোভাবে লাগে, সাধারণ ইন জেনারেল না। ইয়েস, 1 থেকে 1.5 বছর লাগে, কারো হয়তো 10 মাসও লাগে, বাট কারো 2 বছরও লাগে। বাট 90 ডেজের মধ্যে আপনার কিন্তু এতদিন কিছু না কিছু একটা আসার কথা ছিল। সো উনি বলতেছিল আবার বাংলাদেশ এম্বাসিতে কিছু আছে, মানে জিনিসটা কি আমরা ক্লিয়ার না। বাংলাদেশ এম্বাসিতে এই জায়গায় কোনো কাজ করার কথা না, সম্পূর্ণ হচ্ছে আপনার ইউএস গভর্নমেন্ট আপনার কাজ করার কথা। বাট তারপরে যদি আপনার ডিটেইলস জানতে চান, প্লিজ অফিসে আসেন, আমি আপনার ডিটেইলস নিয়ে আলাপ আলোচনা করতে পারবো। ধন্যবাদ। আমরা একটু সময় নিতে চাই আপনার কাছ থেকে। সেটা আমরা তো পরামর্শ দিচ্ছিলাম যারা বিভিন্ন আবেদন করছেন, গ্রিন কার্ডের বিষয়ে জানতে চাচ্ছি, যাদের গ্রিন কার্ড নষ্ট হয়ে যাচ্ছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিংবা হারিয়ে গেছে, গ্রিন কার্ড রিলেটেড কি ধরনের সেবাগুলো আপনারা দিয়ে থাকেন? ধন্যবাদ। গ্রিন কার্ড নষ্ট হবে, গ্রিন কার্ড টেম্পারিং হইতে পারে, যে কারো গ্রিন কার্ড সময়ে বাচ্চা ওর আপনি কোনোভাবে এটা ব্যান্ড করে ফেলছেন, নষ্ট হয়ে গেছে, কাজ করে না, স্ক্যানিং কাজ করে না। যদি কোনো রকমের কালার ফেডেড হয়ে থাকে চলবে, কোনো ব্যাপার না। যদি টেম্পারিং হয়ে থাকে, পুরোটাই নষ্ট, সামহাউ ব্যান্ডেড, ওর এক পার্ট নাই, এরকম যদি হয়, ডেফিনেটলি আপনি রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কারো দেশে যাবেন কথার কথা, আর এখনো হয়তো ওনার 6 মান্থ অর লেস দেন 6 মান্থ গ্রিন কার্ডের মাত্র বাকি আছে, দেশে গেলে উনি 4 মাস থাকবেন বা 5 মাস থাকবেন, আসার সময় হয়তো ওনার গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যাবে, এই অবস্থায় কিন্তু উনি দেশ থেকে আসতে পারবেন না। তো আপনার উচিত হবে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা। যদি দেশে যেতে হয়, অ্যাপ্লাই করার পরে আপনি যেতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে। নিত্যান্ত যদি আপনার বাই দি স্ট্যাম্প গ্রিন কার্ড না আসে, আপনার পাসপোর্টে স্ট্যাম্প করবে ওরা, ট্রাভেল সেম ট্রাভেল ডকুমেন্টের মতোই, অথবা আপনাকে ওরা একটা কাগজ পাঠাবে উইদিন 90 ডেজ। আমরা যদি কারো সাধারণত যেটা হয় 4 to 5 মান্থের প্রসেস, বাট এমন আমাদের ক্লায়েন্ট আছে অনলি 20 ডেজের মধ্যে ওনার গ্রিন কার্ড চলে আসছে। আমরা তো জানি সাধারণত অ্যাটলিস্ট 90 দিন লাগে, বাট সমস্ত ওনার ফিঙ্গারপ্রিন্ট আগে দেওয়া ছিল, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই, 20 ডেজের মধ্যে ওরা গ্রিন কার্ড পেয়ে গেছে। রিপ্লেসমেন্ট গ্রিন কার্ড, ওনাদের আগে এক্সপায়ার ছিল, ওনাদেরটা 20 ডেজে চলে আসে, বাট কারো সময় লাগতে পারে। সো যদি কারো গ্রিন কার্ড চিন্তা করেন যে আমার তো নেক্সট 6 মান্থে এক্সপায়ার হয়ে যাচ্ছে, আমি দেশে যাওয়ার চান্স আছে অথবা যাবো এনি টাইম, তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে নেবেন। যদি আপনার ট্রাভেল টাইমের মধ্যে না আসে, তারপর আপনি যেতে পারবেন। আপনার পাসপোর্ট আইজার স্টিকার করে দিবে ওরা ইউএসএস ফেডারেল গভর্নমেন্ট থেকে, সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আদারওয়াইজ ওরা যে কাগজ আপনাকে একটা দিবে, ট্রাভেল ডকুমেন্ট লেখা থাকবে ওটাতে, ওটা দিয়ে আপনি আসতে পারবেন, কোনো বাধা নেই। পুরান গ্রিন কার্ড আপনি সাথে রাখবেন শুধুমাত্র। ওকে, আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটিও নিতে চাই। আপনার প্রশ্নটি করুন দর্শক। আমার প্রশ্নটা হলো যে আমার ওয়ার্ক অথরাইজেশন জুলাই 25 শেষ হয়ে যাবে, তো আমি কি এখনই ওয়ার্ক অথরাইজেশনের জন্য অ্যাপ্লাই করব? আর গত 2 বছর আগে আমি পলিটিক্যাল অ্যাসাইলাম করেছি, এরই মধ্যে কি আমি দেশের বাইরে অন্য কোনো দেশে যাওয়ার জন্য কি আমি অথরাইজ কিনা, বা আমি যেতে পারবো কিনা? ধন্যবাদ। আপনি আবেদন করেছেন 2 বছর আগে? জি, এবং আমার ওয়ার্ক অথরাইজেশন জুলাই 2025, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার কি এই পর্যন্ত কি কোর্টে কি আপনার কোনো হিয়ারিং ছিল না? এখন পর্যন্ত কোনো ডেট আসে নাই আপনার? ডেট আসেনি। যদি ডেট না আসে একটু অপেক্ষা করবেন, আপনার ডেট আসবে। ডেট আসার পর যখন ডেট আপনার একবার ক্যান্সেল হবে, দিস ইজ আপনার চান্স যে তোমরা আমাকে ঘুরাইতেছো, আমি পাচ্ছি না, এই মুহূর্তে আমাকে যেতে হবে, ইয়েস, তারপরে আপনি করবেন। তখন যাওয়াটা আপনার জন্য ভালো হবে। মূল বিষয়টা হলো এখানে ওরা জানতে চাচ্ছে যে সামহাউ ওদের ফল্ট, ওরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছে, আপনার কোর্টে ওরা ডিসিশন কোনো কিছু দেয় নাই, দ্যাট মিনস আপনি আনডিসাইডেড। সো এই মুহূর্তে আমাকে যেতে হবে, আমাকে যাওয়ার পারমিশন দাও, ইয়েস, তখন আপনি করবেন। আরেকজন প্রশ্ন করেছেন কামরান হোসেন রিপন, তিনি ফেসবুকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে তিনি 2021 সালের জুন মাসে গ্রিন কার্ড পেয়েছেন, এরপর তিনি ইউএস সিটিজেনের জন্য তিনি অ্যাপ্লাই করেছেন, আর তিনি এর মধ্যে বাংলাদেশ গিয়েছেন 2 বার, একবার 3 মাসের মতো ছিলেন, একবার 1 মাসের কম ছিলেন। এই 5 বছরের মধ্যে মোর দেন 2 টাইমস, ইফ এনি কোয়েশ্চেন ফর দ্য সিটিজেনশিপ ইন্টারভিউ, থ্যাংক ইউ।
ও আচ্ছা, তিনি কখন ইউএস সিটিজেনের হিসেবে অ্যাপ্লাই করবেন সেটি তিনি জানতে চান। Okay. তিনি 2021 জুনে পেয়েছেন। কোন ক্যাটাগরিতে আছে তার উপরে ওই জিনিসটা ক্যাটাগরি একটু ক্লিয়ার হলে আর একটু ভালো হতো। যদি স্পাউস হয়ে থাকে, লেটস সে ওনার ওয়াইফ যদি করে থাকে তাহলে একটা, আর উনি দেশ থেকে আসছেন অ্যাজ এ ফ্যামিলি পিটিশনার হিসাবে, আচ্ছা আচ্ছা, আব্বা আম্মা ভাই বোন অ্যাপ্লাই করে নিয়ে আসে, সেটা হচ্ছে এক ধরনের কেস। ইন জেনারেল আমি যদি ওনার ডিটেলস কেস জানতে পারতাম তাহলে একটু তখন বেটার হয়তো রেজাল্ট করা যেত। বিস্তারিত বলা বাট ইন জেনারেল ইয়েস 5 ইয়ার্স করবেন, বাট যতদিন আপনি দেশের বাইরে ছিলেন ওই দিনটা শুধুমাত্র আপনার ফাইনাল থেকে বাদ যাবে। আচ্ছা। এই জায়গায় হচ্ছে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে আমাকে 5 ইয়ার্স স্টে করতে হবে নন স্টপ। 2, কোনো একবার যদি আমি মোর দেন 6 মান্থ থাকি তখন থেকে আবার আমার নতুন 5 ইয়ার্স শুরু হবে। ওকে, 5 ইয়ার্স আমার হয়ে গেল। প্রত্যেক বছর কিন্তু আমি লাস্ট 5 ইয়ার্সে অলওয়েজ 5 মাস ওর 5.5 মাস দেশের বাইরে ছিলাম। 530 মাস কিন্তু আপনি দেশের বাইরে ছিলেন। ওকে, 30 মাস মানে 2.5 বছর। So আপনার সেটা 5 বাদ বছর দিয়ে যে 7.5 time হবে, বছর। আপনার কিন্তু এখন 7.5 বছর হয়ে গেল। হয়ে আপনার এলিজিবিলিটি আপনি বলতেছেন ভাই আমার 5 বছর হয়ে গেছে। জি। ইয়েস 5 বছর হয়ে গেছে। এই জায়গার মধ্যে 2.5 বছর আপনি দেশের বাইরে ছিলেন। আমাদের হাতে 2.5 বছর বাদ সময় যাবে। আছে 2 মিনিট। এর মধ্যেই বেশ কিছু কয়েকজন দর্শক টেলিফোনে আছেন, আমরা জানি না ঠিক কয়জনের টেলিফোনটি নিতে পারবো। দর্শক সংক্ষেপে যদি আপনার প্রশ্নটি করুন। জি, আমার স্ত্রী গ্রিন কার্ড ধারী। উনি ওনার ছেলে 21 বছর অধিক বয়সের জন্য আবেদন করেছেন 2020 সালের ফেব্রুয়ারিতে, জানুয়ারি 20 তারিখে। আর কতদিন লাগতে পারে ওনার ছেলের আসার জন্য? ওনার ওয়াইফ Green তার card-ধারী। 21 বছর ছেলের জন্য আবেদন করেছেন। কিন্তু গ্রিন কার্ড দাঁড়ি। আপনি কি গ্রিন কার্ড, আপনার ওয়াইফ? ওয়াই যে অ্যাপ্লাই করছেন গ্রিন কার্ড দাঁড়ি। হ্যাঁ, গ্রিন কার্ড দাঁড়ি। সেটাই তো কোশ্চেন ছিল। হ্যাঁ, এটাই কোশ্চেন। এখন 21 বছরের ছেলে, তাকে আনার জন্য কতদিন সময় লাগতে পারে? 2020 সালে আবেদন বাট ওনার করেছেন। ওয়াইফ কিন্তু সিটিজেন না। আচ্ছা, হ্যাঁ ওয়াইফ কিন্তু সিটিজেন না, গ্রিন কার্ড হ্যাঁ, দাঁড়ি। ওয়াইফ সিটিজেন। ওয়াইফ সিটিজেন না, ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ড দাঁড়ি। জি, সো উনি যদি সিটিজেন হতো একটু ফাস্টার হতো, যদি সিটিজেন হতো একটু ফাস্টার হতো। আর এখন তো এনিওয়ে 21 প্লাস যারা, তাদের কিন্তু এভাবেই কিন্তু পিছনে ব্যাকলকে আছে, একটু দীর্ঘ সময় লাগবে। আর উনি ওয়াইফ যখন সিটিজেন হবেন দেন ওনার ক্যাটাগরিটা উনি আবার চেঞ্জ করতে পারবেন। দ্যাট টাইম একটু লো বিট ফাস্টার হবে। এখন যে সময়টা লাগবে, ওয়াইফ যখন সিটিজেন হবেন উনি যেন আবার ওই জিনিসটা তখন আবার ওদের কাছে উনি মেসেজ দেন ওর আপডেট করেন যে নাও আমি সিটিজেন। ওকে। That দর্শক, আমরা একটু নিশ্চয়ই আপনি improve বুঝতে করতে পেরেছেন, আপনি সিটিজেন হওয়ার পরে আপনি নতুন করে আবার আবেদন করতে হবে। তখন আরো আবেদনটা সেম faster- থাকবে, জাস্ট উনি ওদেরকে নোটিফাই করবেন যে যে আমি আপনি এখন citizen সিটিজেন, হয়েছেন। আমি এখন সিটিজেন। আরেকজন দর্শক আছেন, আমরা হয়তো ওনার টেলিফোনটি নিয়ে শেষ করব। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি, প্লিজ। স্যার, আমার প্রশ্ন হলো, আমি 2018 সালে বর্ডার ক্রস করে আমেরিকাতে আসছি। আসার পরে অ্যাসালাম ক্লেম করে অ্যাসালাম উইন হয়েছি। আজকে 2.5 বছর হয়েছে আমি গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি, বাট এখনো তার কোনো, জাস্ট অনলি ফিঙ্গারপ্রিন্ট টেকেন, ফিঙ্গারপ্রিন্ট লইছে, এতটুকুই আছে। আর এখনো কোনো আপডেট না। বাট এর মাঝে আমি গত নভেম্বরে ট্রাভেল ডকুমেন্ট পাইছি, তখন আমি নেপাল গেছিলাম। তো আমার ট্রাভেল ডকুমেন্টের ম্যাচ শেষ, আমি আবার অ্যাপ্লাই করছি, এখনো তার কোনো রেজাল্ট আসে নাই। এখন আমি এতে কি করতে পারি, আমার একটু যদি একটা পরামর্শ দিতেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা বিগিনিং থেকে আপনার স্টোরি বলতেছিলাম যে কেউ যদি অ্যাপ্লাই করে এবং আইডিয়ার ওনার কেসে অ্যাপ্রুভ হোক ওর পেন্ডিং থাকুক, উনি ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, হুইচ ইজ উনি অ্যাপ্লাই করছেন এবং উনি পেয়েছেন ট্রাভেল ডকুমেন্ট, উনি ট্রাভেলও করেছেন, উনি সেকেন্ড টাইম করবেন। আমাদের অনেক ক্লায়েন্ট এরকম আছে যারা একাধিকবার যায়, ইভেন অনেকে ম্যারেজ কেসেও যায়। সম্বন্ধ দেশে যেতে পারবো না, আমি কারোর সাথে আমার বাংলাদেশে বিয়ে করব, ওর ফ্যামিলি চাচ্ছে, ওর আমার পার্সোনালও থাকতে পারে। তখন যেটা হয়, বাংলাদেশ থেকে ওই না ফ্যামিলি মেম্বার চলে আসে নেপালে, নেপালে আমরা ব্যবস্থা করি, আমাদের লয়ারও আছে এবং থাকার ব্যবস্থা আছে। দেন ওই জায়গায় ওনারা থেকে বিয়ে শাদী করেন। একাধিকবার তো ওয়াইফের কাছে যাওয়া, ওর ফ্যামিলির কাছে দেখাশোনা করার জন্য যায়। অবশ্যই আপনি পাবেন, হয়তো একটু সময় লাগবে। আপনি ওদেরকে যদি সকালবেলা সময় হয়, uscis.gov ওদের যে 800 নাম্বার আছে, ওই নাম্বারে আর্লি ইন দ্য মর্নিং যদি আপনি কল করেন, আপনার শুধুমাত্র লাইন নাম্বার দিয়ে আপনি কথা বলবেন। এই যে কেস নাম্বার আপনার আছে, কথা বললে ওরা অনেক ভালো অফিসার আছে যারা আপনার কুইক ফাস্টার করবে। সামহাও হয়তো আপনার অ্যাপ্লিকেশনটা কোথাও আছে অনেক পেন্ডিং কাজের কারণে, প্লিজ আপনি সকালবেলা ওদেরকে কল করেন অথবা আপনি ওদেরকে ইমেল করেন, ওরা আপনাকে ডেফিনেটলি রিপ্লাই করবে ফাস্টার আপনার ট্রাভেল পারমিট পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। একই সঙ্গে বেলাল হোসেন বেলাল ভাই,
আপনার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দেওয়ার জন্য। প্রচুর কমেন্টস আসছে, সবগুলো হয়তো আমরা উত্তর দিতে পারিনি, আরও টেলিফোনে অনেকে আছেন তাদের হয়তো প্রশ্নের উত্তরগুলো দিতে পারিনি। তবে নিঃসন্দেহে এই শোটি আমরা ধারাবাহিকভাবে করি, অর্থাৎ আমাদের রাত 10টায় সুযোগ থাকে, আপনাদের অ্যাটর্নিরা আসেন, তাদের সাথে কথা বলার সুযোগ থাকে অ্যানালাইসিস প্রোগ্রামে। এবং ডিপোর্টেশন সমস্যা যেটি দিয়ে আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম, সেটি আমরা আজকে রাত 8টায় এটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষণও আমাদের থাকবে, যেখানে দুজন বিশেষজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক যোগ দেবেন, সেখানে তারা এইসব বিষয় নিয়ে কথা বলবেন। আপনারা সেই অনুষ্ঠানটিও দেখতে পারবেন। এবং বেলায়েত ভাই, আপনার যদি আর কিছু বলার থাকে আমরা 30 সেকেন্ড বলে শেষ করতে চাই। ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। আবারও সেম কোশ্চেনই বলবো, যদি কারো অ্যাপ্লিকেশন করার মতো স্কোপ থাকে, নতুন গভর্নমেন্ট এক্সিকিউটিভ অর্ডার আসার আগে করেন। কারো যদি ব্যক্তিগতভাবে কোনো ধরনের আইনি পরামর্শ লাগে আমার অফিসে আসতে পারেন, এসে ফ্রি, আমি কাউকে কোনো চার্জ করি না। যদি কারো আইনগতভাবে সেটা ট্রাভেল পারমিট হোক, গ্রিন কার্ড রিনিউয়ালের ব্যাপারে হোক, ম্যারেজ কেসে হোক, SLM কেসে হোক, এনিথিং, যদি কারো কোনো ধরনের হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইটস অ্যাবসলিউটলি ফ্রি। জি, অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। এবং দর্শক যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।